सदाशिवसमारम्भां शङ्कराचार्यमध्यमाम् अस्मदाचार्यपर्यन्तां वन्दे गुरुपरम्पराम्। সকলকে শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা নমস্কার জানিয়ে আরম্ভ করছি। আগের দিনে বোধহয় উপপুরাণের অংশটা শেষ করেছিলাম না? আচ্ছা, হ্যাঁ, উপপুরাণ শেষ করে আরেক প্যারাগ্রাফ হয়েছিল, রাইট। হ্যাঁ, তো 6টা দর্শন আরম্ভ করেছেন, তার মধ্যে ন্যায় বৈশেষিক এই দুটোর কথা বলা হয়ে গেছে। খুব সংক্ষেপে বলেছেন, কারণ এখানে দর্শনটাও প্রধান আলোচ্য ছিল না, আলোচ্য ছিল বেদের সঙ্গে কোনটা শাস্ত্রে কিভাবে রিলেটেড এই অংশটা, যার জন্য দর্শনের অংশটা উনি খুব সংক্ষেপে বলেছেন। মানে মিনিমাম যেটুকু না বললেন নয় সেটুকু হয়তো সবসময় বলেননি, এত সংক্ষেপে বলেছেন এটা পাবলিক কনজামশনের পক্ষে খুবই কম। যাই হোক, যে দুটো বলেছেন যে প্রথমত ন্যায় আর বৈশেষিক একটা গ্রুপে ফেলেছেন, সেটা একটা গ্রুপে ফেলার কারণ বলেছিলাম। কেন দুটোকে একটা গ্রুপে ফেললেন? যে এই দুটোকে বলা হয় সমানতন্ত্র দর্শন। সমানতন্ত্র মানে তাদের মধ্যে কতগুলো ডিফারেন্স আছে, আবার বেসিক যে কনসেপ্টগুলো তার মধ্যে বিশেষ কিছু সাদৃশ্যও আছে, যার জন্য সেম ফ্রেমওয়ার্কের মধ্যে দুটোকে আনা যায়। তাতে প্রধান তফাৎটা ছিল এই, যেটা তো আগের দিন বলেছিলাম, যে গৌতম 16টা পদার্থ মানে 16টা ক্যাটেগরিতে জগৎকে ভাগ করেছেন, আর কনাদ বৈশেষিকে 7টা ক্যাটেগরিতে ভাগ করেছেন। সেদিক থেকে কল্পনার গৌরব হচ্ছে গৌতমে, আর কল্পনার লাঘব হচ্ছে বৈশেষিকে। কিন্তু এই দুটোর মধ্যে সাদৃশ্য হচ্ছে প্রধানত কার্যকারণ ভাব সম্বন্ধে, এবং সেটাই হচ্ছে একটা দর্শনের প্রধান অংশ, যে হাউ ডু ইউ এক্সপ্লেন দি ক্রিয়েশন। দর্শনের প্রধান কাজ কিন্তু রিলিজিয়ানের থেকে কিছুটা ভিন্ন, যদিও আমাদের দেশে দুটো খুব ইন্টার রিলেটেড, একটার সঙ্গে আরেকটা খুব বেশি মিশ্রিত, যেটা অনেক সময় পশ্চিম জগতের কাছে মনে হয় যেটা একটা বিরক্তিকর জিনিস, যে রিলিজিয়ান বড় বেশি ইনফ্লুয়েন্স করে ফিলোসফিতে। কিন্তু হলেও ভারতবর্ষের এটি ডেভেলপমেন্ট, যেখানে ফিলোসফিক্যাল ডেভেলপমেন্টটা রিলিজিয়াস ডেভেলপমেন্টের সঙ্গে প্রায় কনকারেন্ট অ্যান্ড প্যারালাল। তাহলেও ফিলোসফির মূল কাজ হচ্ছে সৃষ্টিকে ব্যাখ্যা করা। এবার ব্যাখ্যা করতে গেলে একজন সৃষ্টির কর্তা এবং তারপরে সৃষ্টি, এই দুটোর মধ্যে কি সম্বন্ধ এটা বলা। তাহলে ন্যায় বৈশেষিকের যেটা পার্থক্য বলেছিলাম সেটা আগের দিন বলা হয়েছে, যে ওরা জগৎকে যখন এক্সপ্লেন করছেন, গৌতম 16টা ক্যাটেগরিতে ভাগ করেছেন, তার মধ্যে প্রথমেই প্রমাণ শব্দ রেখেছেন, অর্থাৎ মিনস অফ প্রুফ, এটাকে তিনি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে ব্যাখ্যা করছেন। লজিকের প্রধান কাজটাই তাই। আর বৈশেষিকে সেটাকে সংক্ষেপ করে 7টা অংশ উনি রাখলেন। প্রমাণকে আলাদা বলে ওরকম মর্যাদা দিলেন না। যেগুলো প্রমেয় পদার্থ মানে থিংস টু বি ডিফাইন্ড অ্যান্ড টু বি এস্টাবলিশড, সেইটাকে বড় করে দেখলেন। এই অংশে পার্থক্য। আর সমানতন্ত্র বা সাদৃশ্য হচ্ছে এই কারণে যে কার্যকারণ ভাবটা এরা দুজনেই প্রায় একরকমভাবে দেখছেন, অর্থাৎ দুজনে ঈশ্বরকে জগতের কর্তা স্রষ্টা বলে বলছেন, এবং সেই স্রষ্টার সঙ্গে সৃষ্টির সম্বন্ধটা কি এই অনুসারে 3টে থিওরি প্রধানত দর্শনে আছে। একটা হলো আরম্ভবাদ, দি থিওরি অফ জেনারেশন, যে একজন স্রষ্টা তিনি একটা কোনো জিনিস সৃষ্টি করছেন তার থেকে ভিন্ন রূপে। যেমন ইন্দ্রের সূক্তে বেদে পাওয়া যাবে, যশ সূর্যম যৌষসম যজানো, যিনি সূর্যকে এবং উষাকে সৃষ্টি করিয়াছিলেন। এখন ইন্দ্র উষা বা অন্য কি, যো অস্মর অন্তর অগ্নি যজানো, যিনি পাথরের মধ্যে অগ্নিকে সৃষ্টি করেছেন। তো ইন্দ্র এর মধ্যে পাথরও নয়, উষাও নয়, অগ্নিও নয়, তার থেকে ডিফারেন্ট। এইরকম একটা স্ট্যান্ড পয়েন্ট এই ন্যায় এবং বৈশেষিকের স্ট্যান্ড পয়েন্টের মধ্যে আছে। এটাকে আরম্ভবাদ বলা হয়, মানে কারণ থেকে কার্য সম্পূর্ণ ভিন্ন। কার্যটা উৎপন্ন হচ্ছে কিন্তু তার থেকে ভিন্ন হচ্ছে। যেটাকে আমরা মানে অন্য দিক থেকে দেখলে দ্বৈতবাদের মধ্যে যা দেখি, অবশ্য দ্বৈতবাদেরও অনেক ভ্যারাইটি আছে, দ্বৈতবাদ বললেই শুধু, তাহলে দ্বৈত বলতে যদি আমরা এই ডুয়ালিটিটা বুঝাই, তাহলে ন্যায় এবং বৈশেষিক অবশ্যই সেই ডুয়ালিটির দর্শনের মধ্যে আসবে, যে সৃষ্টি এবং স্রষ্টায় দুটো বেসিক কনসেপ্ট সেখানে আছে। সৃষ্টির থেকে স্রষ্টা ভিন্ন হবে,
তবে এদের মতে স্রষ্টা হচ্ছেন নিমিত্ত কারণ, এফিশিয়েন্ট কজ। হোয়ারএজ বেদান্ত এসে যখন হবে তখন দেখা যাবে যে হি ইজ অলসো দ্য মেটেরিয়াল কজ। এখানে ফান্ডামেন্টাল তফাৎটা হয়ে যাবে। কজ সকলেই মানেন, কিন্তু কীরকম কজ, এখানে দুটো জায়গাতে বড় তফাৎ হবে। যাই হোক, আপাতত আমরা যেটা করলুম তাতে ন্যায় মধ্যে উনি বলছেন যে গৌতমের এবং কণাদের দুটো দর্শনকে বললেন, এরা হচ্ছেন আরম্ভবাদের সমর্থক, যারা বলেন যে সৃষ্টির থেকে স্রষ্টা হচ্ছেন ভিন্ন বাই নেচার। এবং মীমাংসাপিত দ্বিবিধা, তারপরে আসছে মীমাংসা দর্শন। বলছি মীমাংসাও দুই রকম হবে। কর্মমীমাংসা, শারীরিক মীমাংসা আছে। একটা হচ্ছে কর্মমীমাংসা, আর একটা হচ্ছে শারীরিক মীমাংসা, বা যাকে আমরা বেদান্ত বলে জানি। অনেক সময় পূর্ব মীমাংসা, উত্তর মীমাংসা এই শব্দও খুব প্রচলিত আছে। যেটাকে আমরা কর্মমীমাংসা বলছি এটাই হচ্ছে পূর্ব মীমাংসা, আর যেটাকে বেদান্ত দর্শন বলি এটা হচ্ছে উত্তর মীমাংসা। যদিও এই দুটো সেপারেট দর্শন হিসাবে কাউন্ট করে আমাদের স্বর দর্শনের কাউন্টিং করা হয়, 6টা দর্শন, মানে তাতে পূর্ব মীমাংসাকে একটা ধরা হয়, উত্তর মীমাংসাকে একটা ধরা হয়। তাহলেও এরকম কিছু ঐতিহাসিক প্রমাণ আছে যার জন্য মনে হয় যে অরিজিনালি মীমাংসা একটাই শাস্ত্র ছিল। একটাই শাস্ত্র ছিল এই জন্যে যে দুটো মীমাংসারই কাজ হচ্ছে বেদবাক্যের মধ্যে যেখানে অ্যাপারেন্ট কন্ট্রাডিকশনস আছে সেই অ্যাপারেন্ট কন্ট্রাডিকশনসের সমাধান করা। এবার বেদের মধ্যে দুটো আমরা আগে আলোচনায় শুনেছি যে কর্মকাণ্ড এবং জ্ঞানকাণ্ড বলে ভাগ করা আছে, বই হিসাবে নয়, প্রতিপাদ্য বিষয় হিসাবে। যেখানে যজ্ঞাদি কর্ম প্রতিপাদন করা হয় সেই সংক্রান্ত সমস্ত জিনিসটাকে আমরা রাফলি অ্যান্ড ভেগলি, খানিকটা অনেক সময় ওভারল্যাপিং হয়, তাহলেও তাকে বলি যে এটা কর্মকাণ্ড। আর যেখানে আত্মতত্ত্ব উপদেশ করা আছে তার সম্বন্ধে যা যা বলা আছে এই সবগুলোকে জ্ঞানকাণ্ড বলা হয়, বই ধরে বলা হয় না। যেমন শুক্লযজুর্বেদ প্রধানত কর্মকাণ্ডের বই হলেও তার লাস্ট চ্যাপ্টারে ঈশোপনিষদ আছে, যেটা অবশ্যই জ্ঞানকাণ্ডে অন্তর্ভুক্ত হয়। সিমিলারলি শতপথ ব্রাহ্মণ বিখ্যাত কর্মকাণ্ডের গ্রন্থ, তারও লাস্ট চ্যাপ্টারে কী আছে, বৃহদারণ্যক উপনিষদ, যেটা একই সঙ্গে ব্রাহ্মণও বটে, আরণ্যকও বটে, উপনিষদও বটে, জ্ঞানকাণ্ডের অন্যতম ভিত্তি। এরকমভাবে দুটোর বিষয় বিভাগ ভাবা হয়েছিল। তো যখন মীমাংসাটা করা হলো, মীমাংসা মানে কি, যে একটা বিচার, কোনো একটা জায়গায় সন্দেহ থাকলে সেখানে বিচার হয়। সন্দেহটা কিসের জন্যে, যে কর্মকাণ্ডে কিভাবে কাজ করতে হবে বলা আছে বটে, কিন্তু তার মধ্যে প্রচুর সন্দেহের অবকাশ আছে। যেখানে যেখানে সন্দেহের অবকাশ আছে সেই জায়গাগুলো কিভাবে নিষ্পত্তি করতে হবে এর জন্য কতগুলো প্রিন্সিপলস অফ ইন্টারপ্রিটেশন ডেভেলপ করতে হয়েছিল। সেই প্রিন্সিপলস অফ ইন্টারপ্রিটেশনই হচ্ছে মীমাংসা দর্শনের মূল জিনিস। শুধু প্রিন্সিপল নয়, প্রিন্সিপলস অ্যান্ড অলসো দেয়ার অ্যাপ্লিকেশন টু দি রিচুয়াল পার্ট অফ দি বেদস। প্রিন্সিপলগুলোও বলেছেন, আর তার সঙ্গে সঙ্গে কর্মকাণ্ডের ক্ষেত্রে সেই রিচুয়াল মীমাংসার যে প্রিন্সিপলস তার অ্যাপ্লিকেশন কীরকম হবে এটাও বলবেন। এটা হলো পূর্ব মীমাংসার বিষয়। আর উত্তর মীমাংসার বিষয় হলো আবার যে আত্মতত্ত্ব বা ব্রহ্মতত্ত্ব সম্বন্ধে যে কথা বলা আছে তার মধ্যেও প্রচুর আপাত বিরোধ অন্তত আছে। সত্যি সত্যি বিরোধ আছে কিনা সেটা বলা কঠিন, হিস্ট্রিয়ানরা বলবেন তফাৎ আছে। আর আমাদের ট্র্যাডিশনাল দর্শন আমরা বলি যে বিরোধ নেই। যেমন যাজ্ঞবল্ক্য বলছেন আত্মা আবারে দ্রষ্টব্য শ্রোতব্য মন্তব্য, আত্মাকে দর্শন করতে হবে। কী করে দর্শন করবেন? চোখ দিয়ে তো দর্শন হয়। বলে আত্মাকে চোখ দিয়ে কখনো দেখা যায় না, উপনিষদই বলে দিচ্ছেন যে কোনো ইন্দ্রিয় তাকে কখনো দেখা যায় না। তাহলে কী করে উনি বললেন যে আচ্ছা এখানে দ্রষ্টব্য শব্দের অর্থ জ্ঞাতব্য ধরবো, যে জ্ঞান, বলে তাও জানা যায় না। তাও যাজ্ঞবল্ক্য নিজেই বলছেন বিজ্ঞাতার মানে কেন জানিয়া, যে জ্ঞাতা হচ্ছেন আত্মা হিমসেলফ, হি ইজ দ্য নোয়ার, তাকে তুমি কি উপায়ে জানবে? তাহলে মনে হলো যে আত্মাকে জানা যায় না। আচ্ছা জানা যদি নাই যায় তাহলে এটা শাস্ত্রে বিধি কি করে হলো? বিধি মানে কি, যে জিনিসটা মানুষের প্রতি প্রযোজ্য হবে, তাকে একটা কর্মে প্রবৃত্ত করবে। তাহলে আত্মাকে জানতে বলছেন যেটা ইম্পসিবল, জানা যায় না, তাকে জানতে বলার বিধিটাও তার অনুপন্ন হয়ে পড়বে। এরকম বাক্যের মধ্যে দেখা যাবে যে অনেক বিরোধ আছে। আবার যেমন উপনিষদের ঋষি বলছেন বেদাহমেতং পুরুষং মহান্তমাদিত্য বর্ণম তমসঃ পরস্তাৎ, আই হ্যাভ নোন। একজন বলছেন জানা যায় না, একজন বলছে আমি জেনেছি। এইরকম সেখানেও অনেক রকম সমস্যা হবে। বরং বলবো কর্মকাণ্ডের থেকে জ্ঞানকাণ্ডের সমস্যাটা আরও বেশি।
কর্মকাণ্ডের যে জিনিসগুলো সেগুলো মোর অর লেস আমাদের কাছে পরিচিত জিনিস। যজমান আমাদের মতো কোনো মানুষ, ঋত্বিক আমাদের মতো মানুষ, যজ্ঞের যে সমস্ত উপকরণ, অগ্নি, তার কি বলে ব্রীহি, জপ, পুরোডাস, এই সবই নোন থিংস টু আস। তারই একটা যজ্ঞিক ব্যবহার, এটা হচ্ছে কর্মকাণ্ডের বিষয়। আর হোয়ারে যখন আমরা জ্ঞানকাণ্ডে যাচ্ছি সেটা কিন্তু সবই আমাদের মানে লৌকিক জ্ঞানের একেবারে বাইরে। মানে পৃথিবীর বাইরে কি হয় বা মৃত্যুর পরে আত্মার কি গতি হয় সেটা মানুষ কেন, দেবতাদের কাছেও দুর্গেয় শাস্ত্রী বলে দিচ্ছেন যে দেবৈরত্রাপি বিচিকিৎসিতং কিল নহি সুজ্ঞেয় মনুরেশ ধর্ম। কাজে আত্মার স্বরূপ এবং তার গমনাগমন, মানে সকল গমনাগমন যা যা আছে সব জিনিসটাই আমাদের অভিজ্ঞতার জগতের থেকে অত্যন্ত ভিন্ন। সেই জন্য সেখানে সমস্যাটা আরও বেশি হবে। এই সমস্যার সমাধানের জন্য উত্তর মীমাংসা করা হলো। যেমন বেদ আসলে একটাই শাস্ত্র, যদিও অনেক সময় বেদস অ্যান্ড উপনিষদ এইভাবে বইতে বলা হয়। যেমন কিথের বিখ্যাত বই আছে ফিলোসফি অফ বেদস অ্যান্ড উপনিষদস। পশ্চিম জগতে অনেক সময় এইভাবে জিনিসটাকে গত 150-200 বছরে দেখা হয়েছে যে বেদ হচ্ছে প্রধানত কর্মকাণ্ড, অ্যাজ ইফ তার শেষে মানুষ কর্ম সম্বন্ধে কিছুটা বিতস্প্রিয় হলো বা ক্লান্ত হয়ে গেল, যেগুলো তারা ব্রহ্মতত্ত্ব আরম্ভ করল। ইন্ডিয়ান ট্র্যাডিশন অনুসারে কথাটা শ্রদ্ধেয় বলে আমার অন্তত মনে হয় না। এই জন্য মনে হয় না যে বেদে যেখানে অরিজিনাল কথাটাগুলো আছে, যদি টেক্সটটা পড়ে দেখেন দেখবেন যে কর্ম আর জ্ঞান দুটোকে সম্পূর্ণ ডিভোর্স করে কখনো দেখানো হয়নি। কর্মকাণ্ডের থেকেও সেই কথাটা আরও বেশি পরিষ্কার হবে জ্ঞানকাণ্ডে এলে। যেমন জ্ঞানকাণ্ডের বিখ্যাত বই সব ছান্দোগ্য, বৃহদারণ্যক নাম করা সব উপনিষদ কী দিয়ে আরম্ভ হয়েছে? ছান্দোগ্য উপনিষদ কী দিয়ে আরম্ভ হয়েছে? ওঙ্কারের উপাসনাতে, ওম মৃত্যু উদ্গীতম। তো উদ্গীত হচ্ছে যজ্ঞেরই অঙ্গ। যজ্ঞে যে সামগান করা হয়, সামের যে পার্ট থাকে তার মধ্যে একটা হচ্ছে উদ্গীত। উদ্গীতের প্রধান অঙ্গ হচ্ছে ওম, এর প্রশংসা দিয়ে তার উপাসনা দিয়ে আরম্ভ হলো। বৃহদারণ্যক উপনিষদ কী দিয়ে আরম্ভ হচ্ছে? উষা বা অশ্বস্য মেধস্য শিরা, অশ্বমেধের যে ঘোড়া তার সিম্বলিক ডেসক্রিপশন দিয়ে আরম্ভ হচ্ছে, অর্থাৎ সেও কর্ম দিয়ে আরম্ভ হয়েছে। কাজে কর্ম হঠাৎ মানে 31 ডিসেম্বর পর্যন্ত আমরা কর্মকাণ্ড করলো আর 1 জানুয়ারি থেকে জ্ঞানকাণ্ড আরম্ভ করলো, এরকম জিনিসটা আমার কাছে সম্পূর্ণ অবাস্তব মনে হয়। অন্তত আমাদের শাস্ত্র সেরকম কথা বলে না। তবে দুটোর মধ্যে যে তফাৎ আছে এ কথা শঙ্কর প্রভৃতি বলে গেছেন। যেমন ঈশা উপনিষদের 2য় মন্ত্র ভাষ্য, কুর্বন্নে বিহ কর্মাণি জিজি বিশেচ্ছতং সমা এবং তো এই নান্যথে তোস্তি ন কর্ম লিপ্যতে নরে। ভাষ্যকার ব্যাখ্যা করতে গিয়ে বলছেন জ্ঞান কর্মণোর বিরোধম পর্বতবৎ অপ্রকম্প্যম যথোক্তং না স্মরসি কিম। যেন তিরস্কার করেই বলছেন যে জ্ঞান এবং কর্মের মধ্যে যে বিরোধ পর্বতের মতো অপ্রকম্প, যা তোমাকে বলা হয়েছে তা কি মনে করতে পারছো না? এই যে বিরোধটা বলছেন সেটারও অর্থ বোঝা দরকার, যে দুটো কি সম্পূর্ণ পরস্পর বিরুদ্ধ নাকি একই সঙ্গে দুটোর সহাবস্থান বা একই সঙ্গে দুটোর প্রয়োজন, এটাকে উনি ত্যাগ করছেন। একসঙ্গে যদি জ্ঞান এবং কর্ম উভয়ের প্রয়োজন নাও হয়, আগে পরে যে প্রয়োজন হবে না এ কথা কিন্তু তার থেকে ফলো করে না। আমি একবার সিঁড়ি দিয়ে ছাদে উঠে গেলে আর তখন আমার সিঁড়ির ভাঙার দরকার হচ্ছে না, কিন্তু যখন আমি একতলায় থাকি তখন লিফট বা সিঁড়িটা না থাকলে কিন্তু আমি উপরতলায় উঠতে পারছি না। যে উপরে উঠে গেছে তার হয়তো তখন আর সেটা দরকার নেই, যে জ্ঞানের লেভেলে গিয়ে পৌঁছেছে তার আর তখন তো কর্মের দরকার হচ্ছে না। অর্থাৎ অ্যাট দি সেম টাইম দুটো তার দরকার হচ্ছে না, কিন্তু অ্যাট ডিফারেন্ট টাইমস দরকার হবে বলেই আমার শাস্ত্র পড়ে যা ধারণা হয়েছে, শঙ্কর প্রভৃতিও সেটাই সমর্থন করে গেছেন। যতক্ষণ পর্যন্ত তার উচ্চতর বিদ্যায় অধিকার না হয় ততক্ষণ কর্মকাণ্ড তাকে অবশ্যই অভ্যাস করতে হবে। বিশেষ করে নিত্যকর্ম না করলে প্রত্যয় আছে, নৈমিত্তিকতায় নিত্য এবং নৈমিত্তিক কর্ম করলে কোনো বিশেষ ফল নেই, না করলে প্রত্যয় আছে। কাজে সেই প্রত্যয় পরিহারটাকেই লোকে বলে ফল। আর কাম্যকর্মের ক্ষেত্রে বলা হয় যে এটা না করলে কোনো দোষ নেই, তোমার যদি কামনা থাকে তার ফুলফিলমেন্টের জন্য করতেও পারো, নাও করতে পারো, করলে তোমার ফল আছে, অকরণে কোনো প্রত্যয় নাই। যার জন্য শঙ্কর প্রভৃতিরা মানে কাম্যকর্মকে প্রশংসা কখনো করেনি। না হলেও সেটা যে বেদের প্রতিপাদ্য এটা অপলাপ করা কখনোই সম্ভব নয় যদি আমরা ইফ উই আর ট্রু টু হিস্ট্রি। এবার যখন বেদের ব্যাখ্যা করার দরকার হলো তখন তো দুটোরই দরকার হলো, দুটোর মধ্যেই পরস্পর বিরোধ আছে অ্যাটলিস্ট অ্যাপারেন্টলি। তো সেই বিরোধের জন্য বা বিরোধের নিষ্পত্তির জন্য যে শাস্ত্র তৈরি হলো দ্যাট ইজ কল্ড মীমাংসা। যেমন একই বেদ, তার মধ্যে আমরা কর্মকাণ্ড এবং জ্ঞানকাণ্ড বিভাগ করছি, একই উপনিষদ
সরি, একই শতপথ ব্রাহ্মণ তার একটা অংশকে কর্মকাণ্ড বলছে, একটা অংশ উপনিষদ বলছি, একই শুক্ল যজুর্বেদের একটা অংশকে কর্মকাণ্ড বলছি, একটাকে জ্ঞানকাণ্ড বলছি। সিমিলারলি এই যে মীমাংসার শাস্ত্রটা, প্রিন্সিপলস অফ ইন্টারপ্রেটিং দি বেদিক টেক্সট, এটা খুব সম্ভবত প্রথমে একটাই শাস্ত্র ছিল। পরবর্তীকালে একটা কর্মকাণ্ড বিষয়ক আর একটা জ্ঞানকাণ্ড বিষয়ক এইভাবে সেকশন পৃথক করে দেওয়া হলো, এবং নামের মধ্যেও সেটা থেকে গেল যে পূর্ব মীমাংসা, মানে পূর্বকাণ্ডের মীমাংসা আর উত্তরকাণ্ডের মীমাংসা। সে উনি বলছেন যে এবং মীমাংসা আপনি দ্বিবিধা, কর্মমীমাংসা শারীরক মীমাংসা আছে। কাজে মীমাংসা শাস্ত্র আসলে একটাই শাস্ত্র, দুরকম শাস্ত্র। উনি দুটো বলে বলেননি, দুই রকমের, এবং দুটোর মধ্যে যথেষ্ট মিলও আছে। অনেকগুলো অথরিটির নাম দুটো জায়গাতে কমন আছে। দেখা যাবে যে প্রায় সেদিক থেকে হিস্টোরিক্যালি স্পিকিং দুটো দর্শনের অরিজিন বা তাদের বিষয়বস্তু অনেকটাই ক্লোজ অন্যান্য দর্শনের তুলনাতে। তাছাড়া এরকমও বলা হয় যে ছটা দর্শনের মধ্যে সকলেই বেদের প্রামাণ্য মানেন নিশ্চয়ই, তাহলে হিন্দু দর্শনের কথাই থাকে, বেসিক অভ্যুপগমটা তাই, যে জৈমিনীয় বই আছে ন বিরুদ্ধস্তি কঞ্চন শ্রুত্যা বেদার্থ বিজ্ঞানে শ্রুতিপারম গতহিত। যে ছটা দর্শনের মধ্যেও এই যে দুটো দর্শন, একটা জৈমিনীয় আর একটা বৈয়াসিক দর্শন, এর মধ্যে বিরুদ্ধ কিছু নাই। কেননা শ্রুতি এবং বেদার্থের জ্ঞান এই বিষয়ে এই দুজন সমস্ত বেদের পারে পৌঁছেছিলেন। অর্থাৎ এদের যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্তের মধ্যে সন্দেহ করবার কিছু নাই। কাজে ছটা দর্শনের মর্যাদাও সমান হলেও এই দুটোর একটু বেশি মর্যাদা অবশ্যই বলা হয়েছে, পার্টিকুলারলি বিকজ both of them appertain to the interpretation of Vedic texts. কাজে বেদের অর্থ বুঝতে গেলে এই দুটো দর্শনকে প্রায়শই খুব দরকার হয়। যেমন সায়নাচার্য বেদের ভাষ্য রচনা করেছেন। প্রথম দিকে যখন ইন্ট্রোডাকশন বলছেন, কি সার্কামস্টান্সে হঠাৎ উনি বেদ ব্যাখ্যা করতে গেলেন, তিনি যে ঠিক আমাদের মতো সংস্কৃতের টিচার ছিলেন তা কিন্তু নয়। বিজয়নগর স্টেটের মিনিস্টার ছিলেন, যুদ্ধও করেছেন, সংস্কৃতের মাস্টার ছিলেন না অন্তত। তো সেই সময়ে বিজয়নগরের রাজা বুক্ক তিনি বলেছিলেন যে বেদের একটা ব্যাখ্যা করা দরকার, লোকে বেদের অর্থ বুঝতে পারছে না, তাহলে বেদের ব্যাখ্যা করা যাবে। তিনি বোধহয় মাধবাচার্যকে বললেন যে আপনি বেদের ব্যাখ্যা করুন। সপ্রাহ নিপতিং রাজ সায়নার্য মমানুজ সর্বং বেত্তেশ বেদানাং ব্যাখ্যাতৃত্বে নিযোজ্যতা। মাধবাচার্য বললেন যে দেখুন মহারাজ, আমার এই যে ভাই সায়নাচার্য, এ বেদের সব কিছু জানে, আপনি একে বেদের ব্যাখ্যা করার দায়িত্ব দিন। তখন রাজা তাকে দায়িত্ব দিলেন এবং সায়নাচার্য সেই ভাষ্য রচনা করলেন। কেউ কেউ বলেন যে এই শ্লোকটা প্রক্ষিপ্ত, অর্থাৎ আসলে মাধবাচার্যই এই সায়নের ভাষ্য, মানে সায়ন ভাষ্য বলে যে ভাষ্যটা জগতে প্রচলিত আছে, মাধবাচার্য হিমসেলফ ওয়াজ দি অথর অফ দিস কমেন্টারি। এটাও একেবারে উড়িয়ে দেওয়া যায় না, এই জন্য যে ওখানে যেখানে এক একটা সেকশন শেষ হয় সেখানে কলফন থাকে, সেখানে বলা আছে সায়নাচার্য বিরচিতে মাধবীয় বেদার্থ প্রকাশে। সায়নাচার্যের বিরচিত কিন্তু মাধবীয় বেদার্থ প্রকাশ, তাতে এই প্রথম খণ্ড হলো, দ্বিতীয় খণ্ড হলো। হতে পারে দুই ভাই কোলাবোরেশনে জিনিসটা করেছিলেন, সেটাও হতে পারে। এক জায়গাতে সায়নাচার্য ভাষ্য করতে করতে একটা গ্রামারের পয়েন্টে বলছেন, এ তো চাস্মাকং মাধবীয় ধাতুবৃত্ত নিরূপিতম। ইহা আমাদের মাধবীয় ধাতুবৃত্তিতে নিরূপণ করা হয়ে আছে। এখন মাধবীয় ধাতুবৃত্তি একটা গ্রামারের বই, নাম শুনেই বুঝতে পারছি এটা মাধবাচার্যের বই, সেটা কিন্তু অস্মাকম বলে বলেছেন, আমাদের। এখন সংস্কৃতে অনেক সময় সিঙ্গুলারের বদলে প্লুরালের ব্যবহার হয়, অহং ব্রবীমি বা বয়ং ব্রুম, দুই বলা যায়, মানে মিনিং আপনি কনটেক্সট অনুসারে করবেন, আইসে অথবা উইসে। কিন্তু ওখানেও মনে হচ্ছে যে মাধব এবং সায়ন দুজনে মিলে কাজটা করেছেন। যাই হোক, এবার সায়ন যখন আরম্ভ করছেন বই, ভাষ্য একটা কমেন্টারি করতে গেলে তারও তো মেথড থাকবে। এত বড় বেদের ব্যাখ্যা করছেন, কি মেথডে করবেন? তিনি বলছেন যে পূর্বোত্তর মীমাংসে তে ব্যাখ্যায়াতি সংগ্রহাৎ কৃপালুর মাধবাচার্য বেদার্থং ভক্তমুদ্যত। এই যে পূর্ব এবং উত্তর মীমাংসা আছে, খুব সংক্ষেপে সেই দুটোর ব্যাখ্যা করে এইবার মাধবাচার্য আমাদের মতো সাধারণ পাঠকের প্রতি কৃপাবিষ্ট হয়ে বেদের অর্থ ব্যাখ্যা করতে প্রবৃত্ত হলেন। তার মানে he presupposes the knowledge of both Purva Mimamsa and Uttar Mimamsa as a prerequisite for explaining the Vedic text. বেদের অর্থ ব্যাখ্যা করতে গেলে পূর্ব এবং উত্তর মীমাংসার জ্ঞান অবশ্যই দরকার, তাহলে আমাদের শাস্ত্রীয় দৃষ্টিতে অন্তত ব্যাখ্যাটা প্রায়শই অপব্যাখ্যা হবে।
এই জন্য উনি ওটা বলে নিচ্ছেন যে পূর্ব এবং উত্তর মীমাংসা যথাক্রমে দুটো বই মিন করা হয়েছে, একটা হচ্ছে বৈয়াসিক ন্যায়মালা আর একটা হচ্ছে জৈমিনীয় ন্যায়মালা। জৈমিনীয় ন্যায়মালাতে এই জৈমিনীয় মীমাংসা, আমরা যেটা পূর্ব মীমাংসা বলছি, এর অধিকরণগুলোর খুব সংক্ষেপে ভার্সে সামারি করা আছে। অদ্ভুত, এত বড় জৈমিনীয় দর্শন তাকে ভার্সিফাই করে ছোট্ট করে সামারি করে দিয়েছেন। ওই জৈমিনীয় ন্যায়মালাটা পড়লেই সমস্ত পূর্ব মীমাংসার অধিকরণগুলো জানা যায়। আর সিমিলারলি বৈয়াসিক ন্যায়মালাতে আবার বেদান্তের যেগুলো সিদ্ধান্ত ওরকম সিমিলারভাবে ভার্সিফাই করে করে দিয়েছেন। এই দুটো আগে করে তারপরে বেদের অর্থ বলতে আরম্ভ। অথাত ধর্মজিজ্ঞাসা ইত্যাদি অন্নাহার্যে চ দর্শনাৎ ইত্যন্ত। তাহলে জৈমিনীয় মীমাংসার এক্সটেন্ড বলে দিচ্ছেন। অথাত ধর্মজিজ্ঞাসা, এটা হচ্ছে তার প্রথম সূত্র, বড় 12 চ্যাপ্টারে, বিরাট। মানে সেদিক থেকে আমাদের 6টা দর্শনের মধ্যে আকারের দিক থেকে সবচেয়ে বড় হচ্ছে জৈমিনীয় মীমাংসা দর্শন। 12 চ্যাপ্টারের বই, এরকম মোটা মোটা ভলিউম, দেখলেই ভয় হবে। সেই অথাত ধর্মজিজ্ঞাসাই হচ্ছে তার প্রথম সূত্র, আর লাস্ট সূত্র হচ্ছে অন্নাহার্যে চ দর্শনাৎ। এক্সটেন্ড বলে দিলেন ইত্যন্ত ভগবতা জৈমিনী না প্রণীতা। ভগবান জৈমিনী এই গ্রন্থ প্রণয়ন করেছেন। তত্র ধর্ম প্রমাণম ধর্ম ভেদাভেদৌ শেষ শেষী ভাব ক্রত্যর্থ পুরুষার্থ ভেদেন প্রযুক্তি বিশেষ শ্রুত্যর্থ পঠনাদিভি ক্রমভেদ অধিকার বিশেষ সামান্যাতিদেশ বিশেষাতিদেশ উহ বাধ তন্ত্রম প্রসঙ্গশ্চ। এই 12টা বিষয় তার মধ্যে আলোচনা হয়েছে। 12টা চ্যাপ্টারে প্রধানত এই 12টা বিষয়। আমি এখন মিশনে বক্তৃতাতে আছি, 6টার থেকে বক্তৃতা। আফটার 7টার পরে আমি কথা বলতে পারবো। কল মি আফটার 7। আচ্ছা, এখানে শব্দগুলো শুনে যে খুব একটা কিছু বেশি বোঝা গেল তা বোঝা গেল না। কেননা মীমাংসা দর্শনের বিষয়গুলো, ইন্টিগ্রেসিগুলো যদি জানা না থাকে তাহলে এই কথাগুলো খুব বেশি পরিষ্কার, উনিও দেখলাম খুব পরিষ্কার করার চেষ্টা করলেন না, বোধহয় এই জন্য যে তাতে অনেকটা আকার বড় হয়ে যাবে। উনি যে প্ল্যানে বইটা লিখছিলেন সেই প্ল্যানের থেকে জিনিসটা সরেও যাবে। উনি, তার কি প্ল্যান ছিল যে বেদের সঙ্গে অন্যান্য শাস্ত্রের ইন্টাররিলেশন দেখানো। তাহলে মোটামুটি জিনিসগুলো কি কি বললেন, বেসিক্যালি যে প্রথমেই হচ্ছে ধর্ম। ধর্ম শব্দের অর্থ কি? ধর্ম শব্দের অর্থ খুব ডিসপিউটেড শব্দ। আমরা সংস্কৃতে ধর্ম শব্দ যেভাবে ব্যবহার করি বা বাংলায় ব্যবহার করি, ইংরেজিতে রিলিজিয়ান শব্দ তার থেকে ভিন্নভাবে ব্যবহার হয়, সকলেই জানেন। এবং সেই অর্থে আমাদের ধর্ম শব্দের এক্সাক্ট কোনো রেন্ডারিং কোনো ইউরোপিয়ান ভাষাতে হয় বলে আমার জানা নেই, বোধহয় হয় না। এবার আমাদের শাস্ত্রেও যে ধর্ম শব্দটা ব্যবহার করা হয় সবসময় এক অর্থে করা হয় তা বলতে পারবো না। সত্যং বদ ধর্মং চর, বিখ্যাত আচার্যের উপদেশ আছে উপনিষদে। কি অর্থ করব? খুব সাধারণভাবে যেন অর্থ করি যে স্পিক দি ট্রুথ অ্যান্ড ডু ইয়োর ডিউটি। প্রথম হচ্ছে তুমি সত্য কথা বলবে আর নিজের কর্তব্য সম্পাদন করবে। এই ধর্ম শব্দের প্রথম অর্থ হচ্ছে কর্তব্য, ডিউটি। ধর্মশাস্ত্র বস্তুত বর্ণাশ্রম ভেদ ব্যবস্থাকে মেনে প্রত্যেক বর্ণ এবং প্রত্যেক আশ্রমের কর্তব্য উপদেশ করছেন, যে ব্রাহ্মণের এই কর্তব্য, ক্ষত্রিয়ের এই কর্তব্য, বৈশ্যের এই কর্তব্য, শূদ্রের এই কর্তব্য, ব্রহ্মচারীর এই কর্তব্য, গৃহস্থের এই কর্তব্য। সেই কর্তব্যটাই হচ্ছে ধর্ম। এবং সেই জন্য ধর্মটা ব্যবস্থিত, ব্যবস্থিত মানে সেটেলড। একটা জিনিসই যে সকলের জন্য ধর্ম, এটা আমাদের কনসেপ্টে বলা হয় না। যেমন ব্রহ্মচর্য আশ্রমে তাকে ভিক্ষা করতে হবে, সন্ন্যাস আশ্রমে ভিক্ষা করতে হবে, কিন্তু গৃহীর পক্ষে ভিক্ষা নিষিদ্ধ আছে, গৃহীর পরান্ন ভোজন নিষিদ্ধ আছে। কেননা হি উইল বি দি প্রডিউসার। আমরা যদি সকালে সকালে উঠে ভিক্ষা করতে চলে যাই তাহলে ভিক্ষাটা দেবে কে? তাহলে দেয়ার মাস্ট বি প্রডিউসার। তাহলে গৃহস্থদের উপরে সেই দায়িত্ব থাকলো যে হাউস হোল্ডারদের কাজ হচ্ছে তারা প্রডিউসিং ফোর্স, তারা প্রডিউস করবে, দে উইল ডু দেয়ার ডিউটিস সো দ্যাট দে উইল সাস্টেন দেমসেলভস অ্যান্ড অলসো সাস্টেন দি আদার আশ্রমস। বাকি আশ্রমগুলোকে তারা মেনটেন করবে। তো ব্রহ্মচারী যেহেতু আর্ন করবে না, সন্ন্যাসী আর্ন করবে না, তাহলে তারা বাঁচবে কী করে? বলে সেটা দেখার দায়িত্ব গৃহস্থদের। যার জন্য মনুসংহিতায় গৃহস্থ আশ্রমের উপরে সবচেয়ে বেশি জোর দেওয়া আছে। সন্ন্যাসের উপরে যতটা জোর আমাদের দেশে পরবর্তীকালে পড়েছে, হিস্টোরিক্যালি স্পিকিং
এটা বেদের যুগে পড়েনি, অন্তত সো ফার অ্যাজ আই আন্ডারস্ট্যান্ড। মনুসংহিতাতেও সবচেয়ে বেশি জোর দেওয়া আছে গৃহস্থাশ্রমের ওপরেই, যেহেতু সমাজটা মেনলি গৃহস্থদের উপরে নির্ভর করে, আর বাকি যারা তারা এই আশ্রমের দ্বারা মেনটেন হবে। এটা হচ্ছে গৃহস্থদের ইম্পর্টেন্সটা, যে সেখানে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে এই দুটো। এবং মনু বলছেন যে ঋণানি তৃণ অপাকৃত্য মনোমোক্ষে নিবেশয়েত। বিভিন্ন রকম ঋণ নিয়ে আমরা জন্মাই, সেই সমস্ত সংসারে যেসব ঋণ নিয়ে আমরা জন্মাচ্ছি এই ঋণগুলো আগে পরিশোধ করবে, তারপরে মোক্ষের জন্য চিন্তা করবে। এটি ছিল প্র্যাগমেটিক অ্যাপ্রোচ। গৌতম বুদ্ধের পরের থেকে আমাদের দেশে সন্ন্যাসের উপরে জোরটা পড়েছে বেশি, এবং মানে টোটাল রিনাউন্সিয়েশন যেটা বাস্তবে সম্ভব হবে না, এটা বুদ্ধের ধর্মের ঠিক ঠিক গৌতম বুদ্ধ কি বলেছিলেন তার তো কোনো লেখা বই আমরা দেখিনি, যা কনভেনশনালি শুনে আসছি যে গৌতম বুদ্ধ রিনাউন্সিয়েশনের উপরে জোর দিয়েছিলেন। কিন্তু যদি টোটাল রিনাউন্সিয়েশন মিন করা হয়, টোটাল রিনাউন্সিয়েশনটা বোধহয় সংসারে সম্ভবও নয়, কারণ তার লোকস্থিতিও থাকবে না, যার জন্য মেইনল্যান্ড থেকে আস্তে আস্তে কিন্তু বৌদ্ধ ধর্মটা চলেও গেল। আর যেখানে গিয়ে বাইরে সেটেল করলো সেখানে ইন এ ডিফারেন্ট ওয়ে, অন্যান্য সব অরিজিনাল যেটা ছিল বৌদ্ধ ধর্মে তার থেকে অনেকটা পরিবর্তিত হয়ে গেল। যেমন চীন জাপানে যে মহাযান চলে সেটা অরিজিনাল বুদ্ধিজমের থেকে অনেকটা পৃথক, সেখানে আবার মূর্তি পূজা টুজা সবই ফিরে এসছে। দ্যাটস এ ডিফারেন্ট থিং। যেটা বলছিলাম যে সন্ন্যাসের উপরে জোরটা আমাদের দেশে প্রথম পড়লো গৌতম বুদ্ধের সময় থেকে। আরও দুটো জিনিসের উপরে জোর আমাদের শাস্ত্রে দেখা যায় বা কালচারে দেখা যায় গৌতম বুদ্ধের পরের থেকে আসছে। একটা হচ্ছে অহিংসা, আর একটা হচ্ছে সন্ন্যাস বা টোটাল রিনাউন্সিয়েশন। বেদের মধ্যে অহিংসার উপরে এমন কোনো জোর নাই, কারণ যজ্ঞে পশুবধ আছে, গৌতম বুদ্ধ যেটাকে প্রোটেস্ট করেছিলেন। আর সন্ন্যাসের উপরও জোর নেই। জোর নেই মানে যে একদম ছিল না তা না। ওই যেমন যাজ্ঞবল্ক্য একটু আগে নাম বললাম, তার সেই বিখ্যাত ডিসকোর্স আছে, তিনি ঠিক করলেন যে আমি এবার সংসার ছেড়ে চলে যাব। তার দুই স্ত্রী ছিলেন, মৈত্রেয়ী দেবী এবং কাত্যায়নী দেবী। বললেন আমি প্রপার্টি ভাগ করে দিচ্ছি তোমাদের মধ্যে, তো অন্তম করো বানিয়ে, মানে তোমাদের সম্বন্ধ আমার থ্রুতে তো ছিল, এবার আমি চলে যাবো, কাজী তোমাদের সম্বন্ধ শেষ করে দিচ্ছি, আমার প্রপার্টি ভাগ করে দিচ্ছি, কাজী লিভ অ্যাকর্ডিংলি অ্যান্ড সেপারেটলি। কাত্যায়নী দেবী কী বলেছিলেন জানা নেই, তার উত্তর রেকর্ডের হয়নি। আর মৈত্রেয়ী বলেছিলেন যে জেনাহং নামৃতাস্যাম কিমহং তেন কুর্যাম, আপনি যা দিয়ে যাচ্ছেন তার দ্বারা কি আমি অমৃতত্ব লাভ করতে পারবো? না, তা পারবে না। যত উপকরণ বতাম জীবিতম, যা অনেক জিনিসপত্র আছে, মেনি অ্যামিনিটিস, রিচ পিপুল যেভাবে লিভ করে তুমি সেইভাবে বেঁচে থাকবে। তাতে উনি বললেন না, তা তো আমার হবে না, আপনি যার জন্য ছেড়ে চলে যাচ্ছেন সেটা আমাকে উপদেশ করুন। তো যাজ্ঞবল্ক্য তাকে উপদেশ করে বিজহার তিনি পরিব্রাজক ধর্ম নিয়ে চলে এলেন। কাজে সন্ন্যাস ওয়াজ নট আননোন, ইট ওয়াজ নোন, কিন্তু তার উপরে জোরটা তখনও পড়েনি। এই দুটো অহিংসার উপরে এবং সন্ন্যাসের উপরে জোরটা পড়লো গৌতম বুদ্ধের পরবর্তীকালে। সেই দিক থেকে ভারতের কালচারাল ডেভেলপমেন্টে দ্যাট ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট স্টেজ, যে স্টেজের পরের থেকে এই দুটো জোর পড়লো। আচ্ছা, যে কথা বলছিলাম যে ধর্ম প্রমাণ, তাহলে ধর্মের লক্ষণ কী হবে? একটা হলো যে ডিউটি। জৈমিনী ঠিক ওইভাবে লক্ষণটা করেননি, কারণ সেভাবে লক্ষণ করারও একটু সমস্যা আছে। কার যে কোনটা ডিউটি, এটা তাহলে ভগবানকে ফোন করতে হবে যে স্যার কার কোনটা ডিউটি। ভগবানের মোবাইল নাম্বার লোকের কাছে নাই, সেই জন্য উনি বলছেন যে ভগবান টগবান কিছু নাই, 14 লক্ষণ অর্থ ধর্ম, বেদ যা বলবে সেটা হচ্ছে ধর্ম। তাছাড়া আপনাদের হয়তো অন্য প্রসঙ্গে বলেছিলাম যে জৈমিনী মীমাংসা দর্শন ভগবান বা ঈশ্বর বলে কোনো কিছু মানেন না। অরিজিনাল জৈমিনীতে কোনোখানে ঈশ্বর বা ভগবান স্বীকৃত হয়নি। তারা জগৎকে ব্যাখ্যা করেন কর্মফলের দ্বারা। বলে কর্ম হচ্ছে সবচেয়ে শক্তিমান জিনিস, তার থেকে অটোমেটিক্যালি ফল উৎপন্ন হবে। কাজে আমার ভালো কাজের ভালো ফল বা খারাপ কাজের খারাপ ফল, এটা স্পন্টেনিয়াস, যেটা আমরা সেই ছোটো থেকে শুনে আসছি যে ম্যান ইজ দ্য আর্কিটেক্ট অফ ওন ফেট। এটা আমাদের কর্মবাদেরই কথা, যে ঈশ্বর তাতে হাত দিতে পারেন না বা দেন না। পারেন না বলবো না, যেহেতু সর্বশক্তিমান, ইচ্ছে করলে পারেন বই কি, কিন্তু দেন না। দেন না এই জন্যে যে দিলেই তার বিরুদ্ধে পার্শিয়ালিটির অভিযোগ আসবে। আর এটা সকলেই মানেন যে গড ইজ নেভার পার্শিয়াল অর ক্রুয়েল, বৈষম্য নৈর্ঘৃণ্য, নো ক্রুয়েলটি অর পার্শিয়ালিটি ইন দি লর্ড। ঈশ্বরের মধ্যে এই দুটো থাকে না। যদি থাকতো তাহলে আমাদের মতোই হয়ে পড়তেন যে আমি কাউকে পছন্দ করি, কাউকে বেশি পছন্দ করি, কম পছন্দ করি, বা কারোর প্রতি আমি ক্রুয়েল, কারোর প্রতি কাইন্ড। বলে এটা হলো আর ঈশ্বরের ভগবত্তা কী থাকলো? সমোহং, শ্রীকৃষ্ণ বলছেন সমোহং সর্বভূতেষু নমে দেশস্তি না প্রিয়।
আমি সকলের কাছে সমান, এটি হচ্ছে ভগবত্তা। তা যদি হয় তাহলে ভালো মন্দ যে মানুষ শুভাশুভ কর্মের ফল ভোগ করছে, এটা তাহলে ঈশ্বরের কন্ট্রিবিউশন নয়। তিনি আর্বিট্রারিলি কাউকে রাজা করে দিলেন, কাউকে ভিক্ষুক করে দিলেন, এরকম করছেন না। তাহলে সে কিসের অনুসারে ফলটা পাচ্ছে? বলে কর্ম অনুসারে ফল পাচ্ছে। তুমি অংশ ঠিক আছে, তাহলে আমরা কর্মকেই বলছি ফলের জনক, ফলদাতা আরেকজন ঈশ্বর, লজিক্যালি স্বীকার করার আমাদের মতে দরকার নাই। মীমাংসা হচ্ছে এই অভ্যুপগম। যদিও আমরা বলি যে হিন্দুরা ঈশ্বরকে মানেন, এক কথায় সব কিছু বোঝানো যায় না, এটা বাইরের লোকের কাছে হয়তো ঠিক, কিন্তু যারা দর্শন পড়েছেন তারা জানেন যে সবগুলো দর্শন ঈশ্বরকে মানেও না, বা মানলেও সমানভাবে মানে না, মানার মধ্যে অনেক রকম অর্থের তফাৎ আছে। তাই জৈমিনীয় দর্শন সরাসরি ঈশ্বরকে মানেই না, তারা বলে কর্মের থেকে ফল হবে অটোমেটিক্যালি। যেমন শিলন বলছেন নমস্তৎ কর্মভ্য বিধিরপি নজেভ্য প্রভবতী, সেই কর্মকে নমস্কার, স্বয়ং বিধিও যাহাকে অতিক্রম করিতে পারেন না। কাজে আমি সব খারাপ কর্ম করে গেলাম, ঈশ্বর আমাকে ভালো ফল দিয়ে দিলেন, বলে ইটস নট পসিবল। তাহলে তার ওই ইম্পার্শিয়ালিটি নষ্ট হবে। তাহলে ধর্মের লক্ষণ কী হবে? ঈশ্বর তো নাই, কাজে তার ফোন নম্বরেরও প্রশ্ন নাই, তাকে জিজ্ঞাসা করার প্রশ্ন নাই। বলে না, বেদের থেকে তুমি জানবে। কাজে মীমাংসার লক্ষণ হচ্ছে প্রথমে যেটা বলছেন যে অর্থাৎ ধর্ম জিজ্ঞাসা, ধর্ম সম্বন্ধে যে জিজ্ঞাসা তার উত্তর দেওয়ার জন্য এই দর্শন রচনা করা হলো। তাহলে প্রথমেই প্রশ্ন হবে যে হোয়াট ডু অ্যাকচুয়ালি মিন বাই ধর্ম। খুব লজিক্যাল, দর্শনগুলো সবই লজিক্যাল অ্যাপ্রোচ। আগে হয়তো আপনাদের বলেওছিলাম যে বেদের যুগে লোকে বেদের প্রতি শ্রদ্ধাশীল ছিল, মানে মেজরিটি অফ পিপল তারা মানত। পরবর্তীকালে যখন বেদিজমের বিরুদ্ধে আক্রমণটা হলো, মেইনলি ফ্রম বুদ্ধিজম অ্যান্ড জৈনিজম, এই অনস্লট থেকে বেদকে রক্ষা করতে হবে, নিজের ধর্ম বা নিজের বিশ্বাসকে ডিফেন্ড করতে হবে, আর সেই ডিফেন্সটা লজিক্যালি করতে হবে। শুধু বেদে আছে এই কথা বললে লোকে শুনবে না, আমাকে কথাটা যুক্তির দ্বারা বলতে হবে। যুক্তির কথাটা যে বেদে কোথাও নেই তা নয়, আছে। যে একটু আগে যে লাইন বললাম, যাজ্ঞ বলতে মৈত্রেয়ী আত্মা বরে দ্রষ্টব্য, বলেই তার মিনস বলছেন শ্রোতব্য মন্তব্য নিদিধ্যাসিতব্য মৈত্রেয়ী। প্রথমে শুনবে, কিছু না শুনে তর্ক করলে লাভ নেই। তারপরেই কিন্তু বলছেন মন্তব্য, মনন করবে। যা শুনলে, মনন মানে হচ্ছে লজিক্যালি তাকে অ্যাসার্টেন করা, হ্যাঁ শাস্ত্র যা বললো এই কথাটা আমি এভাবে বুঝলুম, বা এটার একটা উপপত্তি আছে। তারপরে মত্ত আচ সহতং ধিয়, যদি তুমি বোঝো যে না কথাটা ঠিক বলা হয়েছে, তখন সেইখানে কনসেন্ট্রেট করলে একসময় তুমি আত্মার স্বরূপ জানতে পারবে। খুব ডিফিকাল্ট, কিন্তু মানে প্রসেসগুলোই শ্রোতব্য মন্তব্য নিদিধ্যাসিত। তো প্রথমেই হচ্ছে শ্রোতব্যম শ্রুতিবাক্যব্য। এমনি শ্যামবাজার বাগবাজার লোকে কী বলছে শুনলে হবে না, বলে শ্রুতিবাক্যে কী বলা হয়েছে সের থেকে জানবে, তারপরে তার মনন করবে, তারপরে তার নির্ধাসন করবে। এবং দর্শনও দেখবেন, এই যে একটু আগে বললাম যে ন্যায় আর বৈশেষিক তারা তর্কের উপরে জোর দিচ্ছে, অর্থাৎ মননের সহায়ক হচ্ছে। কোনো একটা জিনিসকে বুদ্ধি দ্বারা জানা, তর্কের দ্বারা জানা। যেমন বলছেন যশ তর্কে নাভিসন্ধত্তে স ধর্মং বেদনেতর, যিনি তর্কের দ্বারা ধর্মের স্বরূপ জানেন তিনি ধর্মের স্বরূপটা জানেন। শুধুমাত্র বই আছে এই কথা বলা যথেষ্ট না, বই অনেক কথা বলা থাকে, অনেক পরস্পর বিরুদ্ধ কথা বলা থাকে। একটা শ্লোক তো আমিও একটা বানিয়ে লিখে দিতে পারি, তাহলে এটা কি মানুষের কাছে একটা প্রমাণ হয়ে যাবে? তা কিছু হবে না। যেমন পতঞ্জলি এক জায়গায় বলছেন যে আচ্ছা শ্লোক কি প্রমাণ? বলে হ্যাঁ শ্লোক প্রমাণ। বলে তাহলে আমারও একটা শ্লোক আছে। শ্লোকটা কি? বলে যদুদুম্বর বর্ণানাং ঘটিনাং মণ্ডলং মহৎ পীতং ন গময়েত স্বর্গম কিং তৎ ক্রতুগতম নয়েত। বলে যে সত্রামণি বলে একটা জায়গা আছে, তাতে সুরার ব্যবহার হয়। বলে এমনি তো সুরাপান হিন্দুদের নিষিদ্ধ আছে না, ব্রাহ্মণের বিশেষ করে নিষিদ্ধ আছে। বলছেন যদুদুম্বর বর্ণনাম ঘটিনাং মণ্ডলং মহৎ পীতং ন গময়েত। ঘটি ঘটি মদ খেলেও যদি স্বর্গে না যাওয়া যায়, তাহলে যজ্ঞে এক সত্রামণিতে সুরাপান করলে সে স্বর্গে যাবে। তো এরকম একটা শ্লোক আছে, তাহলে এটাও প্রমাণ হোক। তো পতঞ্জলি বলছেন যে প্রমত্ত গীত এসো তত্ত্ব, এটা তোমার পাগলের পড়া, এটা কোনো শ্লোক নয়। অর্থাৎ শ্লোক হলেই শাস্ত্র হবে না, দেখতে হবে তার অথরিটি কী আছে। যেটা যে কোনো বই পড়ার সময়, যেমন আমাদের স্কুল কলেজের ছেলেরা যেসব বই পড়ে, অনেক সময় দেখা যায় যে রাইট সিলেকশন হয় না, যেটা জিনিসটা খুব ইম্পর্টেন্ট। শাস্ত্র বলে নয়, শুধু ব্রহ্মজ্ঞান বেদ বলে নয়, যে কোনো জিনিস, এটা ভূগোল পড়ি, ইতিহাস পড়ি, যাই পড়ি, প্রথমেই দেখা হচ্ছে যে আমি কার বইটা পড়ছি, মানে হাউ অথরিটেটিভ হিজ স্টেটমেন্টস আর। এখন তো আমার সব পরবর্তী প্রজন্মরা স্কুলে যায়, নাতিনরা যখন স্কুলে যায় দেখি অনেক সময় যে বইগুলো পাঠ্য হচ্ছে
তার মধ্যে ইনফরমেশন ভুলও থাকে। বরং আগেকার এরাতে ব্রিটিশ আমলে যেসব বইগুলো বিখ্যাত ছিল, হলেন স্টিভেন্সের জিওমেট্রি, নেসফিল্ডের গ্রামার, এখন বোধহয় কোনো স্কুলে সেসব বই পাঠ্য হয় না, কারণ তারা আর জীবিত নেই, কেউ তাদের হয়ে রিপ্রেজেন্টেটিভ যায় না। অ্যান্ড মেনি কনসিডারেশনস প্লে এ ভেরি ইম্পর্টেন্ট রোল ইন সিলেকশন অফ বুকস, যার জন্য ভালো বইগুলো ছেলেমেয়েরা পড়তে পায় না, যেটা আমরা অল্প বয়সে পড়তে পেয়েছিলাম। যেমন আমার একটা ছোট্ট ভূগোল ছিল, এইটুকু, আমার মা পড়েছিলেন সেটা, এইটুকু চটি ভূগোল। তার প্রথম দুটো পৃষ্ঠাতে সব জিওগ্রাফিক্যাল এন্টিটিজের ডেফিনিশন ছিল। দ্বীপ কাকে বলে, বদ্বীপ কাকে বলে, উপদ্বীপ কাকে বলে, নদী কি, শাখা নদী কি, উপনদী কি, মানে জিওগ্রাফিক্যাল কনসেপ্ট যে শব্দগুলো বারবার ব্যবহার হবে, প্রথম দুপাতায় তার পুরো ডেফিনিশন, তারপরে ছোট্ট বইয়ের মধ্যে ভূগোল। আর এখন এত বড় প্রায় মহাভারতের মতো সাইজের ভূগোল বাচ্চারা পড়ে দেখি, কোনোখানে ডেফিনিশন নেই, সমস্ত বইয়ের মধ্যে কোথাও ডেফিনিশন নেই। বলা আছে এই নদী, এটা গঙ্গা নদী, এটি ইয়াংশি গিয়াং অমুক বদ্বীপ, কিন্তু কাকে বদ্বীপ বলে, বদ্বীপের সঙ্গে উপদ্বীপের তফাৎ কি, এই কথা জিজ্ঞেস করলে আর ছেলে চুপ, কারণ তার বইয়ে নেই। এই জন্য বলছিলাম যে কোনো বই পড়ার সময় সিলেকশনটা খুব বড় জিনিস। ইংরেজি গ্রামারও দেখবেন, এই বড় বড় সব গ্রামার পড়া হচ্ছে, এত বড় গ্রামার দেখলে তো আমি পরীক্ষা দিতেই সাহস করতাম না। নেসফিল্ডের গ্রামার এইটুকু ভলিউম 4 টাকায় কিনেছিলাম, সারা জীবন কাজ চলে গেল। অ্যাডভার্বের ডেফিনিশন ইংরেজির এমএদের জিজ্ঞাসা করুন, দেখবেন মোস্টলি দে উইল ফাম্বল, ঠিক ব্যাখ্যা করতে পারবেন না। নেসফিল্ডের গ্রামার খুলুন, ঠিক ব্যাখ্যা করা আছে যে অ্যাডভার্ব ইজ দ্য পার্ট অফ, নেসফিল্ড অবশ্য নিজে করেননি, বেইনের গ্রামার বেস করে দিয়েছিলেন। তাহলে যে অ্যাডভার্ব ইজ দ্য পার্ট অফ স্পিচ দ্যাট কোয়ালিফাইজ এনি পার্ট অফ স্পিচ এক্সেপ্ট এ নাউন অর প্রোনাউন। মানে নাউন অ্যান্ড প্রোনাউনের কাজ হচ্ছে ব্যক্তি বা বস্তুকে কোয়ালিফাই করা, আর বাকি যা যা থাকলো, ভার্ব হোক, অ্যাডজেক্টিভ হোক, অ্যাডভার্ব হোক, প্রিপোজিশন হোক, কনজাংশন হোক, তাকে কোয়ালিফাই করা হচ্ছে অ্যাডভার্বের কাজ। একমাত্র এক্সেপশন কি বলে, অ্যাডভার্ব কোয়ালিফাইং অ্যান্ড ইন্টারজেকশন ইজ নট ফাউন্ড। মানে কত পরিষ্কার আইডিয়া যে ঠিক যে পার্ট অফ স্পিচগুলো ভাগ হবে, কথাগুলো খুব পরিষ্কার, একে নাউন বলে, একে প্রোনাউন বলে, একে অ্যাডভার্ব বলে। এত বড় বড় বই, কিন্তু তাতে কোনো কথা পরিষ্কার হচ্ছে না, যার জন্য সিলেকশন অফ বুকস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এখানেও তাই যে আপনি একটা শাস্ত্রে যে কোনো জিনিস শ্লোক লিখে দিলেই হয় না। পরমসদেবের কথা আছে, দেখবেন যে শাস্ত্রে চিনির সঙ্গে বালির মেশানো আছে, এইবার তোমাকে সেটা বিবেচনা করে পৃথক করতে হবে। এখন তিনি ব্রহ্মজ্ঞ পুরুষ, তিনি মাকে জিজ্ঞাসা করলেই তফাৎটা জেনে নিতে পারতেন। তো আমাদের সাধারণ লোকের যখন সেই ক্ষমতাটা নাই, হটলাইন নাই, কাজী মোবাইল নম্বর নাই, তা আমাদের শাস্ত্র থেকেই দেখতে হবে। জৈমিনী ঠিক সেই কথাটাই বলছেন যে অথাৎ ধর্ম জিজ্ঞাসা, ধর্ম জিজ্ঞাসা কি, চোদনা লক্ষণ অর্থ ধর্ম, যে বেদের দ্বারা যাহা প্রতিপাদিত হইয়াছে তাহাই ধর্ম বলিয়া জানিবে। এই লক্ষণটা সম্বন্ধে বিস্তৃত ব্যাখ্যা আছে, অত কথার মধ্যে আমি যাচ্ছি না। উল্টো দিক থেকে লক্ষণটা করা হয় এরকমভাবে যে যো ধর্ম সচোদনা লক্ষণ এব, মানে ধর্ম বলে যা বলা হয় সেটা বেদের দ্বারা বিহিত হতে হবে। বলে কথার ফোর্সের তফাৎটা কি, ফোর্সের তফাৎ একটা আছে। ধরুন অহিংসাটা ধর্ম, এ কথা গৌতম বুদ্ধও বলেছেন, আর ধরুন বেদেও বলা আছে, তাহলে কোনটা প্রমাণ হবে? এটা অবশ্য ডগম্যাটিক কথা, মানে অহিংসাটা, নন ভায়োলেন্সটা যদি একটা ভ্যালু হয়, একটা ভার্চু হয়, তাহলে সেটা ক্রাইস্ট বললেও ভার্চু, গৌতম বুদ্ধ বললেও ভার্চু, শ্রীকৃষ্ণ বললেও ভার্চু। কিন্তু ডগম্যাটিক ইন্ডিয়ান সে বলবে যে না, এটা বেদে যদি বলা থাকে তাহলে এটা ধর্ম হলো, এটা যদি বাইবেলে বলা থাকে তাহলে ধর্ম হলো না, কারণ বেদে বলা হয়নি। লক্ষণটা কীভাবে বুঝেছেন? যো ধর্ম সচোদনা লক্ষণ, ধর্ম মানে কি যাহা বেদে প্রতিপাদিত হয়ে আছে। কাজেই একই অহিংসা যদি বেদে প্রতিপাদিত হয় তাহলে আমার কাছে ধর্ম হবে, আর যদি বাইবেলে প্রতিপাদিত হয় তাহলে আমার কাছে ধর্ম হবে না। দিট ইজ অনলি এ ডগম্যাটিক অ্যাপ্রোচ, বাট ইন মেনি কেসেস ইন্ডিয়ান ফিলোসফিক্যাল স্ট্যান্ড পয়েন্টস আর ডগম্যাটিক, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। যেমন সমস্তগুলো দর্শনই মোটামুটি এই কথা বিষয়ে ডগম্যাটিক্যালি বিশ্বাস করেন যে সমস্ত বেদ একটাই তত্ত্ব প্রতিপাদন করছে, মানে একটা থিওরি, হয় আরম্ভবাদ, নয় পরিণামবাদ, নয় বিবর্তবাদ। মোস্ট প্রবাবলি দ্য ট্রুথ ওয়াজ আদারওয়াইজ, যেটা পরমহংসদেবের অন্ধের হস্তি দর্শন ন্যায় পড়েছেন, যে একটা হাতিকে 4 জন দেখছে, 4 জন অন্ধ, যে যেমনভাবে দেখছে সে সেইভাবে ব্যাখ্যা করছে। কেউ বলছে এটা সুরের মতো, কেউ বলছে লেজের মতো, কেউ বলছে এটা কি ভিত্তির মতো, দেয়ালের মতো। এদের স্টেটমেন্টটা, কারো স্টেটমেন্টই রং স্টেটমেন্ট বলা যাবে না,
কিন্তু কোনোটাই এবার কমপ্লিট স্টেটমেন্টও বলা যাবে না। অর্থাৎ ঠিক পরমহংস যে কথা বলছি, যে যতটা দেখেছে সে ততটা বলেছে, কারণ ঈশ্বর তো অনন্ত বলা, সত্যম জ্ঞান অনন্তং ব্রহ্ম। আর যে অনন্ত বাই মিনিং তার সম্পূর্ণ নলেজ কখনো হয় না, সেটাও পরমহংস বলছে ঈশ্বরকে সম্পূর্ণ কে জানবে, আমাদের যতটুকু দরকার ততটুকু হলেই হলো। হ্যাঁ, সেটা খুব লজিক্যালি কথা, যদি অনন্ত হয় উই ক্যান নো অনলি ফাইনাইট থিংস। লজিক্যালি কোনো একটা জিনিস যদি ফাইনাইট হয় তাহলে আমি তাকে জানতে পারি যে এটা এই রকম, এই পরিমাণ, এই কোয়ালিটি। বলে অনন্ত বস্তুকে সেভাবে জানা যায় না, যদি সেভাবে জানা যেত তাহলে তাকে অনন্ত বলা হতো না। ইনফিনিটি ওরকমভাবে বোঝা যাবে না। এই কথাটা খুব সেই অর্থে লজিক্যাল। যে কোনো সঙ্গে বলছিলাম যে জৈমিনী যে অ্যাপ্রোচটা নিলেন এটা ডগমেটিক অ্যাপ্রোচ বটে, তাহলে মীমাংসা দর্শন পড়ার সময় তো আমাকে তার অ্যাপ্রোচটা বুঝতে হবে। যখন আমি যে দর্শনটা পড়ছি তখন সেই দর্শনের বেসিক অ্যাপ্রোচ প্রথম বুঝতে হয়, তারপরে কম্পারেটিভলি অন্য দর্শনের সঙ্গে তার অ্যাপ্রোচের তুলনা করে কোনটা মোর লজিক্যাল সেটা বিবেচনা করার তো নিশ্চয়ই মানুষের অধিকার আছে, যেহেতু এটা মানুষের বিচার বুদ্ধির উপরে আছে, এবং সেটা ভারতীয় ট্র্যাডিশনে সর্বদা সম্মানও করা হয়েছে। মানে আমার কথাটা না মিললেই সবটা ভুল, বা মানে ওই গিভ হিম এ ব্যাড নেম অ্যান্ড হ্যাং হিম, এটা কখনো ইন্ডিয়ান ট্র্যাডিশন ছিল। অত বড় শঙ্করাচার্য, তো তারও তো কথার সমালোচনা হয়েছে রামানুজের। বরং শঙ্করের থিওরি যদি সংক্ষেপে বুঝতে চান, কি বলতে চান, তাহলে কোন বইটা প্রথমে পড়বেন? রামানুজের মহাপূর্বপক্ষ। শঙ্করাচার্য হচ্ছেন তার প্রধান অপোনেন্ট, কাজী শঙ্করের থিওরির সামারি যদি ভালো করে বুঝতে হয় রামানুজের মহাপূর্বপক্ষ দেখবেন, শঙ্করের সামারি করে দিচ্ছেন। কিন্তু তার জন্য ভারতীয় ট্র্যাডিশন এদের কাউকেই অসম্মান করেনি। শঙ্করও বিরাট, রামানুজও বিরাট। ব্যাখ্যা বুদ্ধি বলা অপেক্ষা, ব্যাখ্যাটা হচ্ছে বুদ্ধি বলের উপরে। একই বেদের বাক্য, তাকে কেউ দ্বৈতবাদের পক্ষে ব্যাখ্যা করে দিচ্ছেন, যখন শঙ্কর কথা বলছেন তখন মনে তাই তো এটি একমাত্র ব্যাখ্যা হওয়া উচিত অদ্বৈতবাদের পক্ষে। আবার রামানুজ যখন বলছেন তখন ওই বাহ, এটাও তো খুব ভালো কথা। এই সংশয়টা হয় বলেই মীমাংসার মজা বা দর্শনের মজা সেখানে। এবার আলটিমেটলি কি বুঝতে হবে মানুষ তার নিজের জ্ঞান বুদ্ধি অনুসারে বুঝে নেবে। অ্যাজ এ র্যাশনাল বিং সেই অধিকারটা মানুষের সর্বদা, চিন্তার স্বাধীনতা মানুষের সর্বদা থাকার দরকার। তো এরা কিভাবে চিন্তা করেছেন সেটা আগে বুঝতে হয়, তা না হলে তার মূল্যায়ন করা সম্ভব হয় না। কাজে সমস্ত মীমাংসা দর্শনের যেটা স্ট্যান্ড পয়েন্ট, যে যা বেদের দ্বারা বিহিত হলো সেটা ধর্ম হলো, এ কথা না বুঝলে মীমাংসার বাকি কথাগুলো অনেক সময় বোঝা যাবে না। ধর্মের ভেদ কি কি রকম হবে, তারপরে ধরুন বেদের যে বললেন যে চেতনা লক্ষণ অর্থ ধর্ম, বেদে যা প্রতিপাদিত হয়েছে তাকে ধর্ম বলে। তাহলে সঙ্গে সঙ্গে বেদ বলতে কি বোঝায়, প্রত্যেকটাকে লজিক্যালি বলতে হবে। বেদ বলতে কি বোঝায়, ঋক কাকে বলে, সাম কাকে বলে, যজু কাকে বলে, কাকে ব্রাহ্মণ বলে, কাকে মন্ত্র বলে, এই সমস্ত মন্ত্রের মধ্যে আবার কি কি ভাগ আছে, ব্রাহ্মণের মধ্যে কি কি ভাগ আছে, বিধি আছে, অর্থবাদ আছে, এই প্রত্যেকটা ভাগকে লজিক্যালি ডিফাইন করতে হবে। এগুলো সব জৈমিনী করেছেন। এখানে উনি খুব সংক্ষেপে কথাটা বলে গেলেন, তার মীমাংসা দর্শন যদি খুলে দেখেন তাহলে বাংলায় একটা খুব ভালো মীমাংসা দর্শনের বই ছিল বা আছে হয়তো এখনও, মীমাংসা দর্শন বাই ভূতনাথ সপ্ততীর্থ। যদি কখনো পান এবং ইন্টারেস্ট থাকে, অনেক কথাই খুব কঠিন মনে হবে কারণ ইন্ট্রিকেসি আছে প্রচুর, তাহলেও খুব ভালো বই, এত সুন্দর বই, এবং দুটো ভলিউমের মধ্যে পুরো মীমাংসার সমস্ত জিনিসগুলো বলা আছে, সবটাই বাংলাতে। বিরাট ক্রেডিট। আমরা যখন কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়েছিলাম তখন ওর কাছে পড়ার সুযোগ হয়েছিল। উনি তখন পড়াতেন কলকাতা বিশ্ববিদ্যালয়ে। সারা সেশনে বোধ হয় মোটে 2.5 পাতা না 3.5 পাতা পড়িয়েছিলেন, তাতেই সেশন শেষ। কেননা উনি যে পড়াতে আরম্ভ করতেন, একটা শব্দ ধরলে তাতেই একটা ক্লাস চলে গেল। যেমন একদিন প্রথম দিনে ক্লাসে এসেছেন, সব রোল কল হচ্ছে, নাম, ছেলেমেয়েদের নাম একটা করে বলে যাচ্ছেন, একটা করে নাম আসছে, একটা করে শ্লোক বলছে। সমীরণচন্দ্র চক্রবর্তী, সমীরণ রহিতা ভবেতি ব্যাদিষ্যতে কে নহুতাসনস্য, বলে আবার পরবর্তী নাম, আবার একটা শ্লোক। অসম্ভব ক্ষমতা ছিল। সপ্ততীর্থ মানে 7টা দর্শনের তীর্থ ছিলেন, তো 7টা সাবজেক্টের তীর্থ। আর সে ভূতনাথ তো ভূতনাথ, ভূতনাথ মানে যেন শিব, সেই রকমই চেহারা ছিল, সেই রকমই দেখতে, সেই রকমই স্বভাব। আর ওই 3.5 পাতা না 2.5 পাতা পড়াতেই তার পুরো সেশন চলে গেল। কিন্তু তাতে কোনো আমাদের ক্ষতি হয়নি। অর্থাৎ একটা জিনিসকে ইন ডেপথ বুঝতে হয় কিভাবে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের তো কোনো স্কুল নয়, স্কুলের মতো স্পুন ফিডিং বিশ্ববিদ্যালয় যেটা আজকাল হয়ে দাঁড়িয়েছে, যে সব ক্লাসে একরকম পড়ানো হচ্ছে, কোনো তফাৎ বোঝা যায় না, এটা তখন হতো না। সপ্ততীর্থ মশাই যখন পড়াতেন কেউ কোনো কথাই বলতো না। আমাদের সময় ছাত্রদের কোনো কথা বলার বেশি রেওয়াজ ছিল না। এখন যখন সকলেই ক্লাস 1-এর বাচ্চা থেকে আরম্ভ করে সকলেই কথা বলতে থাকে, এটা তখন নিয়ম ছিল না।
কেউ ভালো পড়িয়েছেন, কেউ হয়তো তত ভালো পড়াননি, হলেও এখনকার তুলনাতে অনেক বেশি তফাৎ দেখেছি। ওই যে আড়াই পাতা পড়িয়ে দিলেন, তার মধ্যে একটা করে শব্দ হলো আর সেই কনসেপ্টগুলো পরিষ্কার করে চলে গেলেন, যার জন্য অনেক পাতা পড়াবার দরকারও হতো না, ওর মধ্যেই সব বাকি কথাগুলো গতার্থ হয়ে যেত। তো সেই বুদ্ধনাথ সপ্ততীর্থের মীমাংসা দর্শন বলে একটা বই আছে, 2 ভলিউমে, বসুমতীর থেকে পাবলিশড হয়েছিল, যদি কেউ পান দেখতে পারেন। তাতে এই মীমাংসার সব জিনিস সুন্দর বাংলা করে বলা আছে। ভেরি ডিফিকাল্ট থিং, কিন্তু হি অ্যাচিভড ইট। আচ্ছা, তারপরে যেমন শেষ ও শেষই ভাবো। শেষ ও শেষই কথার মানে কি, একটা প্রধান আরেকটা তার সাবসিডিয়ারি। যেটা প্রধান সেটা হচ্ছে শেষই, আর যেটা সাবসিডিয়ারি সেটা তার সঙ্গে যুক্ত আছে, মানে শেষ অবশিষ্ট অংশ। এগুলো কোথায় কোনটা প্রধান হবে, কোনটা অপ্রধান হবে। তারপরে ক্রত্যর্থ পুরুষার্থ। ক্রতু মানে হচ্ছে যজ্ঞ, কোনো একটা বিধান বলা আছে এটা মানে যজ্ঞের ফর অ্যাকমপ্লিশমেন্ট অফ দি স্যাক্রিফাইস, তাহলে এটা হলো ক্রত্যর্থ বিধান। আর পুরুষার্থ, পুরুষ মানে যে পারফর্মার, মানে মানুষ, তার জন্যে অনেকখানে বিধানটা বোঝা যায় না যে হোয়েদার ইট ইজ মেন্ট ফর অ্যাকমপ্লিশমেন্ট অফ দি স্যাক্রিফাইস অর মেন্ট ফর দি হিউম্যান বিং হিমসেলফ। বলে তফাৎ কি হলো? বলে হ্যাঁ, তফাৎ হলো এই, যদি এটা পুরুষার্থ হয় তাহলে এটা ক্রত্যর্থ নয়, মানে সেটা করলে আমার অন্ন পুণ্য হবে বা হবে না, দ্যাটস এ ডিফারেন্ট কোয়েশ্চেন। কিন্তু আমি যে যজ্ঞটা করতে যাচ্ছি সেটা সম্পূর্ণ হবে কি হবে না। বলে যদি এটা ক্রত্যর্থ হয় তাহলে তোমাকে এটা ফুলফিল করতে হবে, না হলে তোমার কর্তৃত্ব নষ্ট হলো। আর যদি পুরুষার্থ বলে বলো, তো ক্রতু ছাড়াও তো মানুষের অন্য কিছু পুরুষার্থ আছে, সেটা তাকে ফুলফিল করবে। কাজে এই যে তফাৎগুলো বুঝতে হবে, বেদের বাক্যে বিহিত দুটোই হয়েছে, একটা হচ্ছে ফর দি অ্যাকমপ্লিশমেন্ট অফ স্যাক্রিফাইস, আরেকটা হচ্ছে ফর দি হিউম্যান বিং। এই তফাৎগুলো তাকে বুঝতে হবে। কর্তর্থ পুরুষার্থ ভেদেন প্রযুক্তি বিশেষ, এবং সেই অনুসারে যজ্ঞের প্রয়োগের পার্থক্য, যেটা এটা কর্তর্থ হয় তার প্রয়োগ কীরকম হবে, আর যেটা পুরুষার্থ হয় তাহলেই বা তার অ্যাপ্লিকেশন কীরকম হবে। শ্রুতি অর্থ পঠনাদিভি ক্রমভেদ। তার হচ্ছে সিকোয়েন্স। বলে যজ্ঞের মধ্যে সিকোয়েন্স একটা মস্ত বড় ইম্পর্টেন্ট জিনিস। সব কাজেই সিকোয়েন্স থাকে। একটা ভাত রান্না করতে হলো তার একটা ডেফিনিট সিকোয়েন্স আছে, কি সিকোয়েন্সে ভাতটা রান্না হবে, সিকোয়েন্স না জানলে রান্না করা যাবে না। আর এখানে যজ্ঞের ক্ষেত্রে যেহেতু এটা অদৃষ্ট ফলের জনক, সেখানে সিকোয়েন্সটা আরও বেশি ইম্পর্টেন্ট বলে ধরা হয়। বলে এবার সিকোয়েন্স কীভাবে বোঝা যাবে? বলে তার অনেক রকম প্রমাণ আছে। যজ্ঞ যখন হয়, একটা মন্ত্রের বিনিয়োগ হয়তো কর্মে, অন্য সময় বলেছিলাম যে বিভিন্নভাবে মন্ত্র, কোনোখানে ঋক মন্ত্র, কোনোখানে যজুর মন্ত্র, এগুলো সব বিনিয়োগ মানে ব্যবহার হয়, রিচুয়াল অ্যাপ্লিকেশন অফ মন্ত্রস। বলে আচ্ছা, কোন মন্ত্র কোথায় বিনিয়োগ হবে সব বেদে বলা আছে? বলে হ্যাঁ, অনেক বলা আছে, আর অনেকটা বলা নাই। বলে তাহলে যেটা বলা নাই সেটা কি হবে? বলে সেটা বেদের প্রমাণের থেকে তোমাকে বুঝতে হবে, আমার খেয়াল খুশি মতো করলে হবে না। যেমন শ্রীকৃষ্ণ বলছেন না, যশ শাস্ত্র বিধিমুৎসৃজ্য বর্ততে কামকারত ন সিদ্ধি মবাপ্নতি ন সুখং ন পরাঙ্গতি। যে শাস্ত্রের বিধান পরিত্যাগ করিয়া নিজের খেয়াল খুশি মতো কাজ করে, বলছেন ন সিদ্ধি মবাপ্নতি, সে সিদ্ধিও লাভ করে না, ন সুখম, না ইহলোকে সুখ, না পরম মৃত্যুর পরে পরম গতি, কোনোটাই প্রাপ্ত হয় না। অর্থাৎ শুধু নিজের খেয়াল অনুসারে কাজ করলে হবে না, শাস্ত্রের বিধানটা মেনে করতে হবে। তস্মাৎ শাস্ত্রং প্রমাণংতে কার্যাকার্য ব্যবস্থিত। তো এখানেও সেরকম যে একটা বিনিয়োগ তাহলে বুঝতে হবে কি করে? বলে শ্রুতি, লিঙ্গ, বাক্য, প্রকরণ, তারপরে কি স্থান, সমাখ্যা, এই 6টা প্রমাণ আছে। উত্তরোত্তর দুর্বল। প্রথমে কি হলো? শ্রুতি, মানে বেদবাক্যে সাক্ষাৎ বলা আছে যে এই কাজ এই মন্ত্রের দ্বারা করতে হবে, বলে আর কোনো সন্দেহ করার কিছু নয়, কামিং ফ্রম দি হর্সেস মাউথ, যে ঠিক ঠিক বলা আছে এই মন্ত্রের দ্বারা এই কর্ম করিবে, হয়ে গেল। যদি সেরকম স্পষ্ট না থাকে, বলে তখন কি হবে? শ্রুতির পরে হচ্ছে লিঙ্গ। লিঙ্গ মানে মন্ত্রগত ক্ষমতা, মন্ত্র যে অর্থ প্রকাশ করতে সমর্থ, মন্ত্রের অর্থ আছে, আর তুমি যদি অর্থ বোঝো তাহলে বুঝবে যে এই মন্ত্রের অর্থের সঙ্গে কোন কর্মের সঙ্গতি আছে। অর্থাৎ যেখানে এর সঙ্গতি আছে সেইখানে এই মন্ত্রের ব্যবহার হবে। যেমন আগ্নেয় যা আগ্নিধ্রম উপতিষ্ঠাতে, আগ্নেয় ঋকের দ্বারা আগ্নিধ্রের উপস্থান করিতে হইবে। আগ্নেয় ঋক মানে কি? অগ্নির দেবতা যস্য, যে ঋকের দেবতা হচ্ছেন অগ্নি। তাহলে মন্ত্রের অর্থ যদি তুমি জানো, মন্ত্রটা পড়ে বুঝতে পারবে যে কোনটার দেবতা অগ্নি, কোনটার দেবতা অগ্নি নয়। তাহলে এটা হচ্ছে লিঙ্গগত বিনিয়োগ, অর্থাৎ লিঙ্গের থেকে সেখানে শ্রুতিটা কল্পনা করা হচ্ছে। তারপরে হচ্ছে যে বাক্য,
বাক্য মানে কি? সমভিব্যাহার ও বাক্যম, দুটো জিনিস কাছাকাছি আছে। কাছাকাছি থাকার দ্বারা তার সঙ্গে একটার সঙ্গে আরেকটা, মানে একটা মন্ত্র আর একটা কর্ম, এর মধ্যে একটা সম্বন্ধ কল্পনা করা হচ্ছে, বা একটা কর্মের সঙ্গে বা বস্তুর সঙ্গে তার বিনিয়োগ কল্পনা করা হচ্ছে। যস্য পর্ণময়ী জুহুর্ভবতি নস পাপম শ্লোকম শৃণোতি। যাহার জুহু, জুহু মানে একটা যজ্ঞের প্রধান আহুতি দেওয়ার পাত্র, যাহার জুহু পর্ণময় হয় সে পাপ বাক্য শ্রবণ করে না। মানে কি বুঝলেন? পর্ণ মানে কি? পর্ণ মানে এমনি হচ্ছে পাতা, বেদে পর্ণ মানে পাতা না, বেদে পর্ণ মানে পলাশ। পলাশের গাছ আছে না, পলাশ ফুলে যে ফোটে, পলাশ। তো যার জুহু পলাশ কাঠের দ্বারা নির্মিত হয় সে পাপ বাক্য শ্রবণ করে না। এতে কি বোঝা গেল? যে পলাশের প্রশংসা বোঝা গেল। অর্থাৎ এর থেকে তোমার কনক্লুড করতে হলো, বা ইউ হ্যাভ টু ডিডিউস, যে জুহু পলাশ কাঠের দ্বারা তৈরি করতে হবে। যে কোনো কাঠ দিয়ে, আমজাম যে কোনো কাঠ দিয়ে হবে না। এই বাক্যের থেকে সেটা পাওয়া যাচ্ছে। যস্য পর্ণময়ী জুহুর্ভবতি নস পাপম শ্লোকম শৃণোতি। এটাকে বলা হয় সমব্যাহাত, মানে দে আর স্পোকেন টুগেদার, একসঙ্গে দুটো বলেছেন, তাতে একটার সঙ্গে আরেকটা সম্বন্ধ এস্টাবলিশ হচ্ছে। এগুলো কিন্তু উত্তরোত্তর দুর্বল হচ্ছে। শ্রুতিতে সাক্ষাৎ বলে দিয়েছিলেন যদি যে পলাশের দ্বারা জুহু করবে, আর কোনো প্রশ্ন নেই, আর কাউকে দ্বিতীয় জিজ্ঞাসা করার দরকার নেই। যেছাড়া থাকলো না তখন লিঙ্গ, তারপরে যখন সেটাও থাকলো না তারপরে প্রকরণ, এরকম সব বলতে হবে। প্রকরণ কি? উভয়াকাঙ্ক্ষা প্রকরণম, কনটেক্সট। কোনো একটা কনটেক্সটে দুটো জিনিস আছে, তাতে একটা জিনিস আরেকটা জিনিসের সঙ্গে রিলেটেড হচ্ছে, মানে একটা অংশ আরেকটা বিনিয়োগের সঙ্গে যুক্ত হচ্ছে, একে বলা হয় প্রকরণের দ্বারা বিনিয়োগ। মীমাংসায় নষ্টাস্য দগ্ধরথন ন্যায় বলে একটা শব্দ আছে। নষ্টাস্য একটা শব্দ, নষ্ট অশ্ব যার ঘোড়াটা নষ্ট মানে মারা গেছে ধরুন, আর দগ্ধরথ যার রথটা দগ্ধ হয়ে গেছে। মানে ইমেজটা হচ্ছে যে দুজন রথে করে একটা ফরেস্টের মধ্যে দিয়ে যাচ্ছিল। দেয়ার ওয়াজ এ ফরেস্ট ফায়ার, দাবানল হয়। সেই দাবানলে হলো কি, একজনের ঘোড়াটা মরে গেল, আরেকজনের রথটা পুড়ে গেল। দেন হোয়াট উইল বি দ্য ওয়ে আউট? বলে তখন মিউচুয়াল ডিপেন্ডেন্স, এটা হচ্ছে মিউচুয়াল ডিপেন্ডেন্সের প্রশ্ন, যেটাকে আমরা মীমাংসায় টেকনিক্যালি প্রকরণ বলি। মিউচুয়াল ডিপেন্ডেন্স হচ্ছে যার রথটা বেঁচে গেছে, তার রথে যার ঘোড়াটা বেঁচে গেছে সেইটা যোগ করে দুজনেরই সেই রথে করে বেরিয়ে যাওয়া। অর্থাৎ সার্ভাইভাল বাই মিনস অফ মিউচুয়াল হেল্প। এটা হচ্ছে প্রকরণ রূপ পরিমাণ। এটা আমরা উদাহরণ দিয়ে বললাম এই জন্য যে শাস্ত্রে সবসময় এত স্পষ্ট থাকবে না। কিন্তু যখন দর্শপূর্ণমাস একটা যজ্ঞ আছে, নাম শুনে থাকবেন, বিখ্যাত, আমি অনেক সময় হয়তো বলেছি, তাতে কতগুলো প্রধান যাগ বলা আছে, আবার কতগুলো সাবসিডিয়ারি অঙ্গ বলা আছে, যেমন প্রজা অনুজা যে সমস্ত বলা আছে। বলে এই কনটেক্সটের দ্বারা, প্রকরণ প্রমাণের দ্বারা প্রজাজ প্রভৃতি দর্শপূর্ণমাসের অঙ্গ এইভাবে তোমাকে বিনিয়োগ বুঝতে হবে। কেননা প্রধানের যদি সাবসিডিয়ারি না থাকে তাহলে তার ক্ষমতাটা দুর্বল হয়ে যায়। আর যে সাবসিডিয়ারি, তার নিজস্ব ইন্ডিপেন্ডেন্ট ফল দেবার ক্ষমতা নেই। দর্শপূর্ণমাসাভ্যাম স্বর্গ কাম যজিত, দর্শপূর্ণমাসের ফল আছে, আমাকে স্বর্গ ফল দেবার এই ক্ষমতা আছে, কিন্তু প্রজা আলাদাভাবে আমাকে স্বর্গে পাঠাতে পারবে না। তাহলে প্রজাজির ইউটিলিটি কি? ইউটিলিটি হচ্ছে টু মেক দি দর্শপূর্ণমাস এবল টু বি কমপ্লিট, যাতে দর্শপূর্ণমাস কমপ্লিট হতে পারে, হলে সে আমার স্বর্গের ফলের জনক হতে পারে। এটা হচ্ছে উভয়াকাঙ্ক্ষা, মানে যে প্রধান সে অঙ্গের অপেক্ষা করছে, আর অঙ্গ প্রধানের অপেক্ষা। ওই যে নষ্টাস্য দগ্ধ যে উদাহরণটা দিলাম, যার ঘোড়া নাই তার ঘোড়ার অপেক্ষা আছে, আর যার রথ নাই তার রথের অপেক্ষা আছে। তখন দুটো জিনিসকে যুক্ত করলে তারা ওই মিউচুয়াল ডিপেন্ডেন্সের দ্বারা যেমন একটা প্রবলেমকে সলভ করতে পারে, সেরকম যেখানে বিনিয়োগ হবে, এটা হচ্ছে প্রকরণগত বিনিয়োগ। তার থেকেও দুর্বল স্থান কোন জায়গাতে কথাটা আছে, তার থেকেও দুর্বল সমাখ্যা, যে নাম কোনো একটা জিনিস হোত্র বলে বলা আছে, কাজে বোঝা গেল এটা হোতাকে বলতে হবে, কোনটা আধ্বর্য বলা আছে অধ্বর্যুর বলতে হবে, কিন্তু স্পেসিফিক্যালি কোথায় বলতে হবে, কখন বলতে হবে, এই কথাগুলো তার থেকে পরিষ্কার হলো না। যার জন্য এই শ্রুতি, লিঙ্গ, বাক্য, প্রকরণ, স্থান, সমাখ্যা, এই ছটা প্রমাণ উত্তরোত্তর দুর্বল বলে বুঝতে হবে। এনিওয়ে,
এত ডিটেলস আমাদের এখানে মনে রাখার হয়তো দরকারও নাই, মানে তার থেকে মোটামুটি বুঝতে পারবেন যে একটা লজিক্যাল অ্যাপ্রোচে পুরো জিনিসটাকে দেখাবার চেষ্টা করা। মীমাংসা যে প্রধান সাবজেক্টগুলো যেগুলো বলছিলেন যে কেন এত কথা বলতে হচ্ছে, যে সব কথা তো শ্রুতিতে পরিষ্কার বলা থাকবে না, যেখানে বলা থাকবে না সেখানে তোমাকে এই লাইন অফ সিকোয়েন্সে চিন্তা করে একটা সিদ্ধান্তে আসতে হবে। এটি তো মীমাংসার কাজ, যেখানে কোনো না কোনো একটা সন্দেহ উপস্থিত হচ্ছে সেখান থেকে একটা সিদ্ধান্তে এসে পৌঁছন। এইবার ক্রম হচ্ছে সিকোয়েন্স, কোনটা আগে হবে কোনটা পরে হবে। সেখানেও এরকম কতগুলো প্রমাণ বলা আছে যে পাঠরূপ ক্রম, অর্থক্রম। পাঠক্রম কীরকম, মানে যে সিকোয়েন্সে বেদে বাক্যটা বলা আছে, ধরুন প্রথম চ্যাপ্টারে একটা কথা বলা আছে, সেকেন্ড চ্যাপ্টারে একটা কথা বলা আছে, তাহলে পাঠক্রম অনুসারে প্রথমটা আগে এলো। কিন্তু ধরুন বলা আছে অগ্নিহোত্রম জুহতি জবাগুং পচতি, প্রথম সেন্টেন্স কি অগ্নিহোত্রম জুহতি, সে অগ্নিহোত্র হোম করবে। তারপর বলছেন জবাগুং পচতি, জবাগু পাক করবে। তাহলে আগে আমার অগ্নিহোত্র হোম হয়ে গেল ধরুন অন্য কিছু দিয়ে, তারপরে আমি জবাগু পাক করলাম, বলে তার হোয়াটস দি পারপাস, বলে পাঠক্রমাৎ অর্থক্রম বলিয়ান। এগুলো হচ্ছে লজিক বা মীমাংসা, যে পাঠক্রমের চেয়ে অর্থক্রমটা বলব। অর্থ মানে পারপাস। জবাগুটা কেন পাক করা হচ্ছে, যে জবাগ বা অগ্নিহোত্রম জুহতি, জবাগু পাক হলে সেইটা দিয়ে অগ্নিহোত্র হোম করতে হবে। তাহলে আগে আমি জল দিয়ে বা অন্য কিছু দিয়ে অগ্নিহোত্র করে দিলাম, তারপরে আমি জবাগু পাক করলাম, বলে হোয়াটস দি ইউটিলিটি। তাহলে কি তোমাকে কি বুঝতে হবে, যে পাঠক্রমের থেকে এখানে অর্থক্রমটা বলবান হবে, মানে সিকোয়েন্সটা বুঝতে হবে পারপাস অনুসারে। এরকম সব বিভিন্ন যুক্তি। টাইমটা শেষ হয়ে গেল আজকের মতো। আচ্ছা, এই পর্যন্তই থাক, কারণ আরও অনেক শব্দ আছে। শ্রুতি অর্থ পঠনাদিভি ক্রমভেদ, এই পর্যন্ত হলো। তাহলে শ্রুতি অর্থ মানে শ্রুতিক্রম, অর্থক্রম, পাঠক্রম আদি এটসেট্রা, বলছে আরও সব আছে, অত ডিটেলসের মধ্যে উনি গেলেন না। এইভাবে ক্রমভেদ, যজ্ঞের যে সিকোয়েন্স, সেই সিকোয়েন্সগুলো কিভাবে নির্ণয় করতে হবে, এগুলো মীমাংসা দর্শনের বিষয়। আজকে এ পর্যন্ত থাক, পরের দিন আবার বাকি অংশটা বলবার চেষ্টা করব। নমস্কার।